প্রতি বছর এই দিনটা আমাদের প্রতিটি সেনা সদস্যের জন্য একটা দুঃখ এবং হতাশার দিন। একসাথে আমরা এই ঘটনা যখন হয়, আমাদের সৈন্যবাহিনী 10:30টার ভিতরে ছিল বাইরে, কিন্তু আমরা তাদেরকে উদ্ধার করতে পারিনি। এই উদ্ধার করতে পারার না পারার জ্বালাটা আমাদের সবার ভিতরে আছে, শুধু একজনের ভিতরে নাই। আমরা আজকে দেখলাম, আপনারা সবাই দেখেছেন, রাওয়াতে জেনারেল ওয়াকার গিয়েছেন। ওখানে কাদেরকে অ্যাড্রেস করেছেন? উনি অ্যাড্রেস করেছেন হচ্ছে রিটায়ার্ড অফিসার এবং যারা ভিকটিম পরিবারের সদস্যদের। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে যে দর্শক কারা, একটু দেখি তো কারা। আমি পরবর্তীতে কয়েকটা ছবি সংগ্রহ করলাম, দেখলাম যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি লোকজন পিছনে ছিল না, খুব একটা বেশি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু আওয়ামী এবং ওয়াকার বান্ধব অফিসারদেরকে ওখানে ডাকা হয়েছে। আপনি যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন, দেখেন যে এটা ছিল একটা 25শে ফেব্রুয়ারি বিডিআর কার্নেজ উপলক্ষে একটা অনুষ্ঠান, যেখানে হাজির ছিল হচ্ছে শুধু ভিকটিম পরিবার এবং রিটায়ার্ড অফিসাররা। কিন্তু জেনারেল ওয়াকার কি করেছেন? উনি অ্যাড্রেস করেছেন হোল নেশন। ইট ইজ ভেরি ইন্টেনশনাল। হোল নেশনকে উনি অ্যাড্রেস করেছেন এবং ওখানে সমস্ত যত ধরনের মিডিয়া আছে সব ওখানে হাজির ছিল। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমার প্রিয় সাবজেক্ট, বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা সবাই তার কথাবার্তাতে নিশ্চিতভাবে বুঝে গেছেন যে জেনারেল ওয়াকারের মেইন এইম ছিল বুঝানো যে প্রফেসর ইউনূসের সরকার অ্যাকচুয়ালি সরকার না, হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট, ক্লিয়ার ইন হিজ ভয়েস। আমরা শুরু করি প্রথমে, উনি বলছেন ডক্টর ইউনূস এটার সাথে অ্যাগ্রি করেছেন, ফুললি অ্যাগ্রি করেছেন। এই জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা পালিয়ে যায়, সেখানে যারা পালিয়ে গেছে এটার পরে যে অ্যাড্রেস করেছে, ওখানে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছে খেয়াল নাই, বাট মাননীয় কথাটা বলেছেন আমার স্পষ্ট মনে আছে। কিন্তু প্রফেসর ইউনূস হচ্ছে তার বস। এখানে হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেসে করছেন, উনি বুঝিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনূস, যাতে ইটস গিভিং প্রফেসর ইউনূস এ মেসেজ এট দ্য সেম হোল নেশন যে হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট। এবং বলতেছে প্রফেসর ইউনূস তার সাথে এগ্রি করেছেন। আরে বেটা, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মানে সামটাইমস আই লিভ পেশেন্স। যে একটা মিলিটারিতে চাকরি করেছি, একটা ইম্পর্টেন্ট জায়গাতে চাকরি করেছি, একটা দেশের একটা প্রধান একটা ইনস্টিটিউট, সেনাবাহিনীর প্রধানের সম্বন্ধে কথা বলতেছি, বিকজ অফ হিজ ইগনোরেন্স অফ দ্য ট্রুথ। এনিওয়ে, যেখানে হওয়া উচিত ছিল যে প্রফেসর ইউনূসের সাথে সে একমত পোষণ করেছে। হি ইজ শোয়িং হিজ অডাসিটি ইন ফ্রন্ট অফ দ্য হোল নেশন। আমি এখন একটা করে আসি, আমি সময় খুব কম পেয়েছি। উনি প্রথমে, আমি যেটাতে বলেছি, উনি বলতে চাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড যেটা কার্নেজ যেটা হয়েছে, এটা বিডিআর এর সৈনিকরা করেছে, ফুল স্টপ। ফুল স্টপ। উনি ফুল স্টপ দেওয়ার কে? আমরা অলরেডি জানি 3টা ইনভেস্টিগেশন হয়েছে, হওয়ার পর তো আমরা স্যাটিসফাইড না দেখেই কিন্তু আমরা এই কমিশনটা চেয়েছি। স্যাটিসফাইড না দেখে উনি এখানে ফুল স্টপ বলে দিচ্ছেন। বলে দেওয়ার কখন উনি ফুল স্টপ বলে দিচ্ছেন, এখন বলতেছেন যে আর যারা যারা এটার সাথে জড়িত, কার কেউ জড়িত ছিল না বিডিআর ইয়ার মাধ্যমে। কখন? আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশ পত্রিকা বলেছে যে শামস, কর্নেল শামস, বর্তমানে ব্রিগেডিয়ার অফশোর প্রাপ্ত, সে এটার পিছনে মাস্টার মাইন্ড জড়িত, এবং আমরা ফুললি এগ্রি করি। এবং এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে, ওই সময়কার ডিজিএফআই, এনএসআই, যারা যারা ওখানে অফিসার ছিল, ডিউটিতে ছিল, এখন বর্তমানে অফিসাররা সবাই আসতেছে, এসে কথা বলতেছে। ভারতীয় ইনভলভমেন্ট লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছে। জেনারেল ওয়াকার, আপনি এগুলো জানেন না? আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন? ফুল স্টপ কারা করতে চায়? ভারত করতে চায়, আওয়ামী লীগ করতে চায়, যে এটার পিছনে শুধু ওই বিডিআর সৈনিকরাই আছে। সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন, এতে কোনো ডাউট রাখবেন না। উনি যে
এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন, উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে, উনি নাকি বুঝেন না। কেন আপনি বুঝেন না? আপনার এএসইউর এক অফিসার তো আমার সাথে যোগাযোগ করেছিল, যখন আমি বলেছিলাম যে যখন আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে, তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই, পথে পাইলে প্রথমে গালে দুটো থাপ্পড় দিব, তারপরে জেলে যাব দরকার হলে। বিকজ আপনার জন্যই এই ইনভেস্টিগেশন আটকায় আছে, আপনার জন্য আছে। এবং এটার পরে এএসইউর এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল, স্যার বড় ধরনের কোনো ইয়া হইলে বলবেন, আমরা দিব। এবং প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে। আপনি 9 ডিভের জিওসি কে চেঞ্জ করেন নাই, আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত মিলিটারি অর্গানাইজেশন, গোয়েন্দা সব আপনি কন্ট্রোল করে রাখছেন। আবার আপনি এখানে দেখান যে এবং উনার এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা হচ্ছে কারণ উনি ভীত, উনি ভয় পেয়েছেন দেখেই অ্যাগ্রেসিভনেস ইজ দ্য বেস্ট ডিফেন্স, উনি ওইটাই করতেছেন। বাট উনি জানে যে জাল ঘুটায় আসতেছে, উনি ভালো মতো এই জিনিসটা জানে, এই জন্য অ্যাগ্রেসিভ। নেক্সট ইয়াতে আসি, উনি বলতেছে যে বিষেধাগারে আমরা সবাই একে অপরের বিষেধাগারে ব্যস্ত, সংগঠিত না থাকলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে। তাই হ্যাঁ, সার্বভৌমত্ব হুমকি কে দিচ্ছে আমাকে? সার্বভৌমত্ব হুমকিটা কে দিচ্ছে? ভারত। আপনি যে ভারতের প্রেসক্রিপশনে এই কথাটা বলতেছেন, আমরা ভালো মতো জানি যে আমরা ভারতের জুজুর ভয়ে থাকবো এবং ইউনাইটেড থাকবো অন ইউর টার্মস, আপনার টার্মসে, জেনারেল ওয়াকারের টার্মসে আমাদেরকে ইউনাইটেড হইতে হবে। আমরা আপনার সাথে, আপনাকে অনেকবার মেসেজ দেওয়া হয়েছে, আপনার যে সমস্ত কার্যক্রম আছে আমি অনেকবার বলেছি, আপনি জেনারেল মইনু আহমেদ হয়ে রিটায়ার্ড যাবেন নাকি অন্যান্য জেনারেল আতিক হয়ে রিটায়ার্ড যাবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা আপনাকে ডিসাইড করতে। মনে রাখবেন, আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন, উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল, ডক্টর ইউনুস ছিল, এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন যাবে, উনি ডক্টর ইউনুসই থাকবেন। আপনি হবেন জেনারেল ওয়াকার, অবসর প্রাপ্ত। এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশনে নিয়ে গেছেন, আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে, এটা মনে রাখবেন। নেক্সট আসছেন, আপনারা বলতেছেন যে এনএসআই ডিজিএফআই এলাকা আন্ডারমাইন করলে আর শান্তিতে থাকতে দিবে না, মানে শান্তি থাকতে পারবে না। হু ইজ গিভিং দিস মেসেজ? সেটা সম্ভব না। কেন? এনএসআই ডিজিএফআই এর কাজ কি? রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙ্গুল দেওয়া? হ্যাঁ, আপনার যে ডিজিএফআই ছিল জেনারেল হামিদ, আপনার বাসায় কি চরমোনাইপির আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই? আপনারা প্ল্যান করেন নাই? ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন, কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা মেইন পার্টি যাবে, বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে বিরোধী দল। আপনাকে কে দায়িত্ব দিচ্ছে এই গণতন্ত্র সেট আপ, গণতন্ত্র করার জন্য? গণতন্ত্র হচ্ছে সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা। এই নির্বাচনে যারাই আসবে তাদেরকে আমরা সবাই মানব। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনি ছাত্রদের সাথে কনস্পিরেসি করে, ছাত্ররা তো এখন আপনাকে চিনে গেছে, কারণ আপনি তো এখন আর ব্যাগ দিতে পারতেছেন না। আপনার ডিজিএফআই এনএসআই এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্টকে দিচ্ছে না। কি জন্য দিচ্ছে না? আমাদের প্রেসারে দিচ্ছে না, আমাদের প্রেসারে দিচ্ছে না। নেক্সট, যেটা বলতে চাচ্ছি, নেক্সট একটু বললেন যে সমস্ত অফিসাররা এই গত 16 বছরে ডিপ্রাইভড হয়েছে, তাদের জন্য আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন, আবার এটাও বলতেছেন কোন অপরাধীকে ক্ষমা করবেন না। আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা, এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায়ভাবে অন্যায় কিছু চার্জশিট বানায় তাদেরকে আউট করা হয়েছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে? একটা বোর্ড গঠন করতে। আপনি বোর্ড করে কাকে বানিয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল শাহিন। উনি আওয়ামী জেনারেল। আমি অন্যান্য হর্সেস মাউথ থেকে শোনা, আপনার সাথে যখন অন্যান্য জেনারেলরা কথা বলে এই ভিকটিম অফিসারদের কিনে, আপনি নিজেই কনভিন্স না যে তারা ভিকটিম। আপনি মনে করেন এরা সবাই হচ্ছে মানে কি অসৎ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউট হয়েছে। সবাই তাই হয়নি।
আপনি তখন এগুলা এরা যখন যায় আপনি তখন এমএস ছিলেন, এমএস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত। এই জন্যই আমরা আপনি প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গায় জড়িত ওই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না। আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটাও আমার কাছে রাইটলি দুঃখ প্রকাশ মনে হয় নাই। আপনি কি করেছেন? আপনি ওই জায়গায় হাজির ছিলেন, 10:30টার মধ্যে আপনি কোথায় হাজির ছিলেন? আপনার প্রথমে আমার তো মনে হয় আপনার রাতে ঘুম হওয়ার কথা না। আমাদের যেরকম যারা অফিসার আছে আমরা একজনের সাথে দেখা হইলে একজনকে ধিক্কার দিয়ে আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলো অফিসারদেরকে বাঁচাইতে পারিনি। আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ। আর আপনি জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে। সাক্ষী আছে, মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই-তে। উনি ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে, ভিতরে না যাইতে। তারেক সিদ্দিক আপনার সাথে কথা বলছে ওখানে, আর আপনি এখানে তাদের সিম্পেথি দেখাচ্ছেন ওই ভিকটিম অফিসারদের। নেক্সট, আপনি যা সেটা জিনিস খেয়াল করে দেখেন। কয়েকদিন আগে আইজিপি বেনজির বলেছিল না, আমরা একটা ভিডিও দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারাই আসবে মাটি খুঁড়ে বেরোনিয়ে আসবো, কনফিডেন্স। তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে, কয়েকদিন আগে যে 90% উপরে। এই যে ভিডিওটা আপনারা যে অডিওটা দেখেছেন, আপনি এখন মনে করেন ইন্ডিয়ান সেনাপ্রধানের বক্তব্যটা দেখেন, কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শুনেন, জাতীয় পার্টির বক্তব্য শোনেন, জেনারেল ওয়াকারের বক্তব্য শুনেন, সবগুলো যদি একটা কমপ্লিমেন্টারি একটা। সো আপনাদের এটা বোঝা কোনো নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন। সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস। আমরা কয়েকদিন আগে দেখেছি যে নেত্র নিউজ করেছে যে উনি চান নাই আয়না ঘরে যেন যায়, কি বলে, আয়না ঘরে যেন প্রধান উপদেষ্টা যায়। এর পরবর্তীতে নেত্র নিউজ আরেকটা কোশ্চেন করেছিল যে ডিজিএফআই এনএসআই কি আপনার কন্ট্রোলে? এটার উত্তর উনি দেন নাই। এবং এইটার পরেই প্রধান উপদেষ্টা সমস্ত সাংবাদিকদেরকে নিয়েছেন। এখানে আমি যাই না, আমি প্রফেসর ইউনূসের প্রতি আমার শ্রদ্ধা এবং সাপোর্ট আজীবন থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় উনি সেনাবাহিনীর উপর যে উনার কমান্ডটা উনি নিতে পারতেছে না। উনি ডিজিএফআই এবং এনএসআই যে তার আন্ডার কমান্ড যায় না। এটা যে জেনারেল ওয়াকার যে সবাইকে ধোকা দিচ্ছে, উনার বাসা থেকে 1 মাইলের মধ্যে হচ্ছে কি বলে আয়নাঘর। উনি কি আয়নাঘর জানতেন না? উনি যে এখন দেখাচ্ছেন, বলতেছে যে সমস্ত অফিসাররা চাকরি গিয়েছে তাদেরকে যারা কি বলে তারা যদি দোষী হয় তাদেরকে শাস্তি পেতে হবে, আর আপনি তাদেরকে শাস্তি দেবেন যারা আছে। আর আপনি কর্নেল রেদওয়ানকে কি করেছেন? কর্নেল রেদওয়ান, যাকে আমরা দেশের সমস্ত মানুষ দেখেছে ছাত্র জনতার উপর গুলি করতে, আপনারা দিয়েছেন 6 মাসের সিনিয়রিটি ডাউন। কঠোর ভৎসনা, মানুষ হত্যার বিচার হচ্ছে কঠোর ভৎসনা, আপনি এটা দিয়েছেন। সো আপনার উপরে ভরসা করবে কিভাবে লোকজন? এখন আপনি যেটা করেছেন, আপনারা যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন, উনি যখন বলেছেন, আমি বলি কোন অংশটা, আচ্ছা, এনএসআই ডিজিএফআই কে আন্ডারমাইন করা যাবে না, তাদের শান্তিতে থাকতে, এটা হলে কেউ শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে থাকা সম্ভব নয়। 1-2টা দর্শক থেকে তালি আসছে, 1-2টা, তারপরে আর কেউ তালি দেয় নাই। এখানে কিন্তু সব অবসরপ্রাপ্ত এবং ফ্যামিলিরা ছিল। 1-2 জন যারা হার্ডকোর দেওয়ার পরেও কিন্তু ওখানে আর কেউ তালি দেয় নাই। সো জেনারেল ওয়াকার, আপনার নিজের পজিশনটা আপনি নিজে বুঝে নেন। আমি ক্লিয়ারলি যেটা বুঝতে পারছি, সমস্ত অবসরপ্রাপ্ত অফিসারদেরকে ওখানে দাওয়াত দেওয়া হয় নাই। কারণ আমি এখানে জাস্ট 2-3 জন নন জেনারেলকে দেখলাম, আর পিছনে তেমন কোনো পরিচিত কাউকে দেখলাম। আমি ছবিগুলা আমি পোস্ট করব। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ ফুল ইন কন্ট্রোল থ্রু হিম। সিন্স 3rd আগস্ট উনি ভারত যেভাবে বলতেছে উনি ভাবেই কিন্তু পালন করে যাচ্ছে। আচ্ছা, এটা কি যে তার
অ্যাগ্রেসিভ পোর্শনটা হচ্ছে ইটস বিকজ অফ হিজ ডিফেন্স। বিডিআর কমিশন যে জিনিসটা আছে, উনি যে বলে দিলেন যে শুধু বিডিআর এর ওই লোকরাই, এটা আমি একটু ডিটেলস বর্ণনা করি, যে উনি বলতেছেন যে বিডিআর এর কারণে হচ্ছে শুধু ওই সমস্ত সৈনিকদের, ফুল স্টপ। এর মানে কি, উনি এই যে কমিশনটা হয়েছে, কমিশনটাকে উনি ডিকটেট করতেছেন, ওখানে জেনারেল ফজলুর সামনে বসাচ্ছিলেন, ডিকটেট করতেছেন যে এইটাই হচ্ছে ফুল স্টপ। অনেকে বলতে পারেন যে উনি তো বলে দিয়েছেন, কমিশন করে দিয়েছি, ওই করে দিয়েছি। উনি কি জানেন না যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছেন যে ভারত এটার সাথে জড়িত? উনি জানেন না? কয়েকদিন আগে ক্যাপ্টেন তানভীর ভাবি যে বলেছেন যে হিন্দি ভাষার লোকজন দেখেছেন, উনি দেখেননি? এর আগে বিভিন্ন অফিসাররা যে ইন্টারভিউ দিচ্ছে, ওখানে ওনারা কি দেখেননি? উনি, তার মানে হচ্ছে উনি এক্স্যাক্টলি ভারত যেভাবে বলতেছে, ভারত যেভাবে চাচ্ছে এই কমিশন কাজ করবে, এবং এক্স্যাক্টলি কমিশন সেভাবে কাজ করতেছে কিনা আমি জানি না। যারা যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন তারা হোপফুল না। ওখানে যারা যারা আছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মেজর জেনারেল জাহাঙ্গীর আছেন, আমার সিও ছিলেন, উনি আওয়ামী লীগের, এবং যারা ইন্টারভিউ দিতে গেছে তারা বললো যে তাদের মধ্যে কোনো, আমরা মিলিটারিতে বললে গায়রত, গায়রত মানে হচ্ছে এটা বোধ হয় কি বলে, এটা বোধ হয় টার্কিশ শব্দ বা কোথায়, কারণ টার্কিশ সিরিজের মধ্যে আমি এই জিনিসটা দেখি। ওই জিনিসটা নাই। নর্মালি আমরা মিলিটারি অফিসাররা যেটা হচ্ছে, আমরা কোনো একটা এইম নিলে ভাঙ্গা চুরে হলে ওই এইমের মধ্যে দিয়ে যাব, কিন্তু তাদের ভিতরে এই এইমটা আমি দেখতেছি ডিস্টর্টেড। এখন আসি আমি রাওয়ানি। একটা জিনিস হচ্ছে, ক্লিয়ারলি লোকজনকে না বললে, আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না, কিন্তু আমাকে আনতে হবে এখন। কি জন্য? আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা, মানে আওয়ামী লীগ কাদের কাদের সিলেক্ট করতো, যাদের সমস্যা আছে, যাদের ক্যারিয়ারের মধ্যে সমস্যা আছে, যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায়। সো রাওয়াকে হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক। কর্নেল হকের কি জন্য চাকরি গিয়েছিল জানেন? দুর্নীতির জন্য। আমি বলতে পারেন যে শুনে বলতেছি, জি না, আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হু ইনভেস্টিগেটেড হিজ দিস করাপশন। উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন। এখন বলতে পারেন আমার তথ্য ভুল হইতে পারে, জি না। একজন ক্লার্ক ছিল যে স্টেশন হেডকোয়ার্টারে ছিল, সে আমার এসইউতে পোস্টিং হয়েছে। আমি সিওর সাথে কথা বলেছি, তুমি ওখানে থাকো, তাই আমাকে সমস্ত কিছু দাও। হি গেভ মি অল ইনফরমেশন, অল ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার। আমি পাঠাইছি। হি লস্ট হিজ জব মানে ফোর্স রিটায়ারমেন্ট। সো এই লোকটাকে চুজ করেছে, এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমেই হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে, বা ভালো বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই 25শে ফেব্রুয়ারির যে একটা কি বলে, একটা ব্যানার দিয়েছে, ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি। এটা কি, এই যে এই 25শে ফেব্রুয়ারির ইয়ার সাথে, মানে 25শে ফেব্রুয়ারির ঘটনার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত, এটা মির্জা নানক, তারপরে এগুলা ডিটেলস আরো আগে আমি বলেছি। এটার সাথে সম্পূর্ণভাবে তারা জড়িত, তাদের সরকার জড়িত, সাহারা খাতুন জড়িত ছিল, সবাই আছে। বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়ে রাওয়াতে ওনারা ব্যানার বানাইছে কর্নেল হকরে দিয়া। তারা কি হচ্ছে, এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা, আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল, আমাদের ইয়াটা হচ্ছে নর্মাল। সো একটা রিটায়ার এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুরের মাংস খাচ্ছি। আমরা যে মিলিটারি অফিসারের এগেইনস্টে বলছি, মনে রাখবেন যে অফিসার গুম খুনের সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়াতে করছে, দে আর নো মোর মিলিটারি অফিসার। জেনারেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, দে আর নো মোর মিলিটারি অফিসার। যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদেরকে জেনারেল ওয়াকার বলে দিয়েছে, তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে, হওয়ার পরে উনি জেনারেল কি বলেছে, যারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে। এখন জেনারেল আকবর পালিয়ে গেছে, সাইফুল ইসলাম পালিয়ে গেছে, মুজিব তো আগেই পালিয়ে গেছে।
এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কোনো কিছু বলে না, মেইন স্ট্রিম মিডিয়াও কিছু বলে না। তারা এখন ব্যস্ত আছে জেনারেল ওয়াকারকে হিরো বানানোর জন্য, বাট হিস্ট্রি উইল বি রিটেন বাই দ্য পাবলিক পিপল। আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে, জেনারেল মইনু আহমেদ যেভাবে গিয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি, উনার অনেক চান্স ছিল, চান্স সব শেষ, অ্যাকচুয়ালি উনার আর জন্য কোনো সুযোগ নাই। এবং আমি মনে করি জেনারেল ডক্টর ইউনূসের এখনই উচিত, এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে তো কেউ কথা বলে না, কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা ইউ আর ডিসিড বাই দিস জেনারেল ওয়াকার। সো জেনারেল ওয়াকারকে যদি স্মরণ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। ধীরে ধীরে তার মাধ্যমেই আবার আমাদের মধ্যে চেপে বসবে, কোনো ডাউট নাই। আপনাদেরকে যে বলতেছে, আপনারা কি দেখতেছেন না? আচ্ছা, আমি কোশ্চেন অ্যান্সার পরে দিব। আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন কেন খারাপ হচ্ছে? এখন একটা জিনিস বুঝেন, সেনাবাহিনী গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে। এর থেকে বেটার থিং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আর কিছুই হতে পারে না। কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি, আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে, আমার সাথে কথা হয়েছে। সে বলতেছে যে স্যার আমরা এরপরে ওদেরকে গিয়ে মিলিটারিকে খবর দিয়েছি যে এখানে এ আছে, উপরের আদেশ নাই। এখন উপরের আদেশ না দিয়া যদি আপনি আর্মিকে নামান, হোয়াট উইল হ্যাপেন? এটাই হয়েছে। সো এখন যেটা হচ্ছে, এখন জেনারেল ওয়াকারকে নামাবেন কিভাবে? দিস ইজ আমি ইস্যুটা আমি আগেও বলেছি, জাস্ট প্রফেসর ইউনূসকে আইসা তাকে হাতে ধরাইতে হবে যে এই জেনারেল গুলাকে এখনই তুমি চাকরিচ্যুত করবা, আর যদি চাকরিচ্যুত না করে হি উইল গিভ এ পাবলিক স্টেটমেন্ট। সারা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের সাথে থাকবে, এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে। জেনারেল ওয়াকারকে নেমে যেতে হবে। এবং জেনারেল প্রফেসর ইউনূস যে আমি জানি না, অনেক মানুষের মধ্যে যারা মিলিটারির সাথে ডিল করে না, তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ক্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখেছি, সম্ভবত তাদের একটা ভীতি আছে। ভীতির কোনো কিছু নাই। জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর থেকে আর কোনো কিছুই দরকার নেই। জনগণ আপনাদের পাশে আছে, এবং মিলিটারি জুনিয়র অফিসার যারা আছে, যারা এই হারামখোর এই গুম খুনের সাথে জড়িত, যারা বাংলাদেশ আর্মিকে একদম তাদের যে একটা ছিল, জনগণের সামনে যে একটা ফেস ছিল, যে তাদের ভরসার জায়গা ছিল, ভরসার জায়গাটা মাটিতে মিশাই দিছে। এই জায়গাটা ফিরত আনার জন্য এই জেনারেল গুলাকে ধরে আইনা বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে। ফাঁসিতে লটকাইলে বাংলাদেশ আর্মি তখন আগের সেই স্টেপে আসবে। ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে, মনে করেন যেগুলোকে বাঁচাই, দে আর নট মিলিটারি অফিসার এনিমোর। যারা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটা জনগণকে আমরা সুরক্ষা দিব। সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি, আমাদেরকে খুন করেছি, আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার যেটা বলার ছিল, আমি জানি না আমি আর কোনো পয়েন্ট আছে কিনা, একটু দেখি রিমেইন। এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনারা দেখবেন আওয়ামী লীগ আবার আসবে, এবং তার সাপোর্টে আসবে, এবং সেই অনুযায়ী কাজ করতেছে। এই জন্যই এই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের প্রেসিডেন্টের নেওয়া হয়েছে, একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাইপ তুলেছে যে উনি নাকি হক কথা বলেন। হি লস্ট হিজ জব ফর করাপশন এন্ড স্টিল ইজ গোয়িং অন। এবং এই কারণেই উনি কয়েকদিন আগে বলেছে যে ওয়াকার হচ্ছে মুসানবীর মতো। মুসানবী যেরকম ফেরাউনের ইয়াতে লালন পালন হয়েছে, শেখ হাসিনা ঘরে নাকি লালন পালন হয়েছে। মুনাফেক, ইজ এ মুনাফেক। আমার বক্তব্য শেষ, আমি কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। আপনি জেনারেল ওয়াকারের সরানোর সম্ভাবনা কিরকম দেখেন? ইট ডিপেন্ডস, বাট এইটা সরাইতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিভাবে করবে এটা সরকার নির্ধারণ করবে, সরকারের আইনের অ্যাডভাইজার আছে, আছে। বাট এটুকু বলতে পারি, জনগণ প্রফেসর ইউনূসের সাথে আছে। যারা গুম করছে বাংলাদেশি মিলিটারি গিয়ে কোন করছে, বিডিআর ভারতীয় কুকুর, অফকোর্স। এবং জেনারেল ওয়াকার তখনই বলতেছে যে আর কেউ জড়িত না, এবং ওই কমিশনের দায়িত্ব হচ্ছে বাজাকে। আমরা এখন
সবাই জানি যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল শামস এবং অন্যান্য অফিসার এটার সাথে জড়িত। উনি ক্লিয়ারলি ফুল স্টপ দিয়ে দিচ্ছেন, উনি ওই কমিশনকে প্রভাবিত করতেছেন।